না না, ভুল হচ্ছে, ময়নক ভুল হচ্ছে। এটা হয় না, হতে পারে না। আমাদের কাউকে কিছু বলার, কাউকে কিচ্ছু করার সুযোগ দিল না দাদাভাই। সবকিছু আবার নতুন করে শুরু করার একটা সুযোগ এসেছিল সামনে, সবটা এইভাবে নষ্ট করে দিল। দেখ গিনি, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? দাদাভাই কিরকম একটা জেদের মাথায় যেন সবকিছুটা করে চলেছে। আমি ভুলটাই করব, আমি খারাপটাই করব, সবাই যেটা বলবে আমি তার উল্টোটাই করব। আচ্ছা, ও কেন এরকম করছে বলতো? জাজের কথাটা তখন মেনে নিলে কি এমন ক্ষতি হতো? দেখ, আমার না সকাল থেকে একটা অদ্ভুত কথা মনে হচ্ছে। জানি না, আমি ভুলও হতে পারি। আমার আমার খালি মনে হচ্ছে যে নীল কোনোভাবেই মেঘের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে না। মা, তোমার মনে থাকবে, তোরা খেয়াল কর, কিছুদিন আগে অব্দি মেঘ কি বলেছে? ও ডিভোর্সটা চায় এবং এটাও বলেছিল যে কোর্টের দিন নীল যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। তার মানে কি বোঝা যাচ্ছে? যে যেভাবেই হোক মেঘ নীলের সঙ্গে আর থাকতে চাইছে না। এবং তারপরেই এলো কোর্টের এই রায়। ঠিক এই জায়গাটাতেই আমার মনে হচ্ছে যেটা, যে নীল পরখ করতে চাইছে। এটা পরখ করতে চাইছে যে কোর্টের এই রায় বেরোনোর পর মেঘের ভেতরে কোন রকম মানসিক পরিবর্তন আসছে কিনা, যে কারণে নীল এই প্রস্তাবটা দিয়েছে, এই আলাদা থাকার প্রস্তাবটা। মানে সব ঘুরে ফিরে ফাইনালি দোষটা মেঘেরই, তাই তো? আচ্ছা, দাদাভাই তো মেঘকে নিয়েই সোজা দিল্লি চলে যেতে পারতো, আর এক্সট্রা এমন কি লাগতো? জাস্ট একটা টিকিট। না না, শোন, একটু বোঝার চেষ্টা কর। দেখ, মেঘের পক্ষেও ওর গান, ওর হায়ার স্টাডিজ এইসব ছেড়ে কলকাতা ছেড়ে ছুড়ে যাওয়াটাও ঠিক আছে, আমার মনে হয় দাদু ভাই একটিবারের জন্য তো বলতে পারতো যে আমার সঙ্গে চলো। আচ্ছা বেশ, আমার সঙ্গে চলো না হয় নাই বললো, কিন্তু এটা তো বলতে পারতো যে আমি চলে যাচ্ছি। তাহলে দেখতিস মেঘ দিদি কিন্তু এভাবে মুখ ফিরিয়ে থাকতে পারতো না, কিছুতেই না। আর হায়ার স্টাডির কথা বলছিস, সে তো দিল্লিতে গিয়েও পড়াশোনা করতে পারে। হ্যাঁ, যদি নীল দাদু ভাই সেখানে গিয়ে পড়াতে পারে, তো মেঘ দিদি কেন পড়তে পারবে না? আর রইল বাকি ওই গান শেখা। ওর গুরুজি সে তো মাসের অর্ধেকটা সময় দিল্লিতেই থাকেন, তো ও সেখানে গিয়ে গান শিখতো। 12টা বাজে, কাল এই সময় দাদাভাই মেঘের থেকে 1000 মাইল দূরে। চিরকালের মতো মেঘকে নিজের থেকে দূরে করে একটা উজবুকের মতো। আরে দিদি, দাদু ভাই বেরিয়েছে না? হ্যাঁ, চল তো এখন একবার মেঘ দিদির কাছে যাই, গিয়ে তাকে বলি যে নীল দাদু ভাই চলে যাচ্ছে, দেখি না ও কি করে। না মা, না, শোনো, তুমি আমার কথা শোনো। এই ভুলটা একদম এখন করো না, একদম করো না। যেভাবে হোক নীল ঠিক টের পেয়ে যাবে। আর এখন নীল মেন্টালি এতখানি ভালনারেবল হয়ে আছে, ও যদি কোনোভাবে জানতে পারে যে ওর বারণ করা সত্ত্বেও আমরা এই কাজটা করেছি, কে বলতে পারে ও হয়তো আমাদের সঙ্গে সম্পর্কটাই ছেদ করে দেবে। তাহলে কি করতে বলিস তুই? এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো আর ওরা দুটিতে আলাদা হয়ে যাক, আর আমরা হাসি হাসি বুকে টাটা করে বলবো যা যা তুই বিদেশ হয়ে গিয়ে থাক, পারবো না, আমি এসব করতে পারবো না। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলো। বলছি, তোমার মানে মুখ চোখ এরকম লাগছে, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর তো ঠিক আছে। আমি উল্টে তোমাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম যে তোমাকেও খুব শুকনো শুকনো লাগছে, তুমি ঠিক আছো তো? মেঘ, তোমার এই চেহারাটা আমি জানি, রাত জাগলে এমন হয় তোমার। তুমি কি কালকে রাত জেগেছিলে? না না, আই এম ফাইন। একটা কথা জানতে খুব কৌতূহল হচ্ছে, বলবো? কি? সবটা শোনার পর বাড়ির সবার কি রিয়াকশন ছিল? সত্যি বলবো? দেখো নীল, আমাদের মধ্যে যতই অশান্তি হয়ে যাক, আমরা
দুজন দুজনকে কখনো অসত্যি মনে হয় না বলেছি। তুমি তো আবার সেটাতে খুব খারাপ বলতে, মানে বলার চেষ্টা করতে, কিন্তু ধরা পড়ে যেতে। ভেরি ব্যাড লায়ার। তোমার মনে আছে? সব কিছু তো ভোলার মতো হয় না, ভোলা যায়ও না। তার মানে কিছু ভোলার চেষ্টা করেওছো যেটা ভোলা যায়নি। হ্যাঁ, অনেক কিছু। কেন, তোমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি? কোনো কিছু ভোলার চেষ্টা করতে গিয়েও ভুলতে না পারা? আরে মেঘ দিদি, কখন এসেছো? অনেকক্ষণ এসেছি। আমাকে একটু বলতে পারবে দুতি ম্যাডাম কোথায় গেছেন? ওই নীল শাড়ির কাগজগুলো নিয়ে। এই মহেশ কাকা বলছি, তুমি কি কোনো দরকারে এসেছো ম্যাডামের কাছে? হ্যাঁ, এই সেমিস্টারের নোটিশটা সই করার দরকার ছিল। ও, এটা তুমি এখানে রেখে যাও, আমি সই করিয়ে রেখে দেবো। দিদি, তুমি কিন্তু রেজাল্ট বেরোনোর পরে এইবার খাবারটা ফাঁকি দিয়েছো। আগের বার অত খাওয়ালে। আমি না একদম ভুলে গেছি। এক কাজ করো, তোমরা একটা ডেট ঠিক করো, আর মেনুটাও তোমরাই ঠিক করবে। তোমরা যেটা বলবে সেটাই হবে। সে তাহলে সকলের সঙ্গে কথা বলে তোমায় ফোন করি। ঠিক আছে। নীল, তোমার পেপারস বলতে কি, মানে নতুন কোনো প্রজেক্ট? ওই আর কি। এই দেখো, আসল কথাটাই কিন্তু তোমাকে বলা হয়নি। কংগ্রেচুলেশন নেই, তোমার রেজাল্ট অনেকদিন হলো বেরিয়েছে, কিন্তু অভিনন্দন জানানো হয়নি। থ্যাংক ইউ। ডিপার্টমেন্টে আমার আর কোনো রেকর্ড তুমি রাখলে না, সব জায়গা থেকে আমার নাম মুছে গেল। এটা কিন্তু বাড়াবাড়ি বললে। এই ইউনিভার্সিটিতে এসজির নাম মুছবে এমন কারোর সাধ্য আছে? অসাধারণ রেজাল্ট করেছে মেঘ, অসাধারণ। তুমি কি ফ্যাকাল্টি হিসেবে জয়েন করবে? এখনই ফ্যাকাল্টি জয়েন করবো নীল? আমি তো সবে মাস্টার্স করলাম, আর এখন তো আগেকার মতন নেই যে পাশ করেই পড়াতে ঢুকে যাব। ও, আমি তোমাকে দেখে ভাবলাম ওই রিলেটেড কোনো ব্যাপার। না না, আমাকে দুতি ম্যামই ডেকে পাঠিয়েছিলেন। দুতি ম্যাডাম আজকে তোমাকে ডেকে পাঠিয়েছেন? কি ব্যাপারে? হ্যাঁ, মানে আমি ঠিক জানি না। আর জানো তো, আমি অলরেডি লেট। মেবি ওই পিএইচডি প্রোগ্রামের কোনো সিটের জন্য হবে হয়তো। বাহ, তুমি তাহলে একাডেমিক দিকটাও কন্টিনিউ করছো, ভেরি গুড। ইচ্ছে তো আছে, কতটা কি পারবো জানি না। মেঘ, তুমি খুব ভালো থাকো, খুব ভালো কাজ করো তোমার জীবনে। আমি তোমাকে দূর থেকে দেখব, আর তোমার জন্য আমার দারুণ প্রাউড লাগবে। প্রাউড আমার জন্য? আচ্ছা মেঘ, ধরো এরকম হলো, এই সব কিছুর পরে সবকিছু শেষ হয়ে গেলে আমি আর তুমি আবার আমরা প্রেমে পড়ে গেলাম, হতে পারে না? আরে, ওভাবে দেখছো কেন? আমি শুধুমাত্র একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির কথা বলেছি, প্র্যাকটিক্যাল নাকি? তুমি কেন শুধুমাত্র আমার প্রেমে পড়তে যাবে বলো তো? মেঘ, তোমার মেসেজটা আমি পেয়েছিলাম দেরি হবার। এনিওয়ে, তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। নীলের ব্যাপারটা আগে মিটিয়ে নি। ম্যাডাম, আমার ব্যাপার না হয় একটু পরে হবে, আপনি মেঘকে ছেড়ে দিন, তারপর। তোমার দেরি হয়ে যাবে না? তোমার তো আজ তাড়া আছে। আমার দেরি হবে না, আপনারা সেরে নিন, আমি ওয়েট করছি। ম্যাডাম, আপনি ওনাকে আগে ছেড়ে দিন, আমি বাইরে ওয়েট করছি। আমি তো পরে এসেছি। সরি নীল, বাড়াবাড়ি করে ফেলেছিলাম। তুমি বুঝিয়ে দিলে আমাকে যে এখন তোমার আমার
সব কথা আমার সামনে আলোচনা করা যায় না। কেনই বা আমি যে অত গদগদ হয়ে, কিন্তু আমি একা তো না। নীল, তুমিও তো আমার হাত ধরে ছাড়ছিলেই না। ছি, কি বা সম্পর্ক আমাদের, আর দুটি ম্যাম বা কি ভাবলেন? আচ্ছা আচ্ছা নীল, ক্লাস না করে দুটি ম্যামের ঘরে ব্যাপারটা কি? আর এত পেপারই বা কিসের ওর? যাই হোক, আমার কি, আমি কেন ভাবছি? ম্যাডাম, আপনি কি শুরু করেছেন বলুন তো? আপনি আমাকে সকালবেলা ডাকলেন কয়েকটা পেপারে সাইন করাবেন বলে, আমি এলাম, আর তার মধ্যেই আপনি মেঘকে ডেকে নিলেন। আপনি জানেন মেঘকে আমি কিছু জানাইনি। এখন ও যদি সব কিছু জানতে পেরে যায় তাহলে? আমি ঠিক করেছি নীল, আমি ওকে সব জানিয়ে দেব। আর সেই জন্যই আমি ওকেও এখানে ডেকেছি। আমি জানতাম না কাল কোর্ট থেকে কি অর্ডার এসেছে, আজ শুনলাম। তুমি কি করে এটা করতে পারো নীল? ওকে কিচ্ছু না জানিয়ে তুমি কি করে চলে যেতে পারো? ম্যাডাম, সরি টু ইন্টারাপ্ট, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি এখানে আর কারোর কোনো কথা শুনবো না। হোয়াট পার্সোনাল নীল? তোমার আর মেঘের রিলেশনটা কি তুমি খুব পার্সোনাল লেভেলে রেখেছিলে? ক্লাসরুমের ভেতরে তুমি মেঘকে ইনসাল্ট করনি? এক হাট স্টুডেন্টের সামনে ওই জিষ্ণু ছেলেটার সঙ্গে তুমি মারামারি করনি? কি পার্সোনাল আর কি প্রফেশনাল তখন তোমার মনে ছিল না? মেঘকে ইউনিভার্সিটি থেকে বার করার জন্য তুমি একসময় উঠে পড়ে লেগেছিলে। এনিওয়ে নীল, আমি ওসব কথা মনে রাখতে চাই না। আমি বিশ্বাস করি ওগুলো ত্রুটি বিচ্যুতি, যেগুলো থেকে তুমি শিক্ষা নিয়েছো, নিজেকে বদলেছো আর বদলাবার চেষ্টা করেছো। তা না হলে আমার স্টুডেন্ট হিসেবে তোমার নাম নিতে আমার লজ্জা হবে। বসো। ম্যাডাম, আই এম সরি। আমি হাত জোর করে আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ মেঘকে কিছু জানাবেন না। ওর কাছ থেকে বিদায় নেওয়ার ক্ষমতা আমার নেই ম্যাডাম, আমি পারবো না। আমি ওকে একটা কষ্ট দিয়েছি, কিন্তু আর পারবো না। ও আমাকে ছেড়ে থাকায় অভ্যস্ত হয়ে গেছে। আবার একসঙ্গে থাকলে হয়তো আমি ভুল কিছু করে ফেলতে পারি। সেটা কেন করবে নীল? তুমি আজ অনেক ম্যাচিওর একটা মানুষ। ম্যাডাম প্লিজ, আপনি আর আমাকে কিচ্ছু বলবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমাকে যেতে দিন। আপনার ইউনিভার্সিটিও আমার জন্য অনেক টেন্টেড হয়েছে। প্লিজ ম্যাডাম, প্লিজ। দিদিভাই, কি ঠাম্মি কোথায়? ঠাম্মি ঘরে আছেন, বেরোবেন না। না কেন যাচ্ছ? বললাম তো ঠাম্মি বেরোবেন না। কেন বিরক্ত করছো বুড়ো মানুষটাকে? আচ্ছা মা, আমি যাওয়ার আগে একবার দেখা করবো না? মা তোমার সঙ্গে দেখা করবেন না, কথাটা বললাম কানে গেল না? তুমি তো পারলে না দেখা করেই চলে যাও। আর এই যাবার আগে দেখা করে যাব, গুড বাই বলবো, এসব তো তোমার কাছে অর্থহীন। কি দরকার এসব করার? দিদিভাই, ছেলেটা বেরোবার আগে কেন এত বকাবকি করছো? তুই বিশ্বাস কর, আমার না এখনো পুরো ব্যাপারটা একদম ভালো লাগছে না। দেখ, ও যাচ্ছে বলে যে আমার কোনো দুঃখ হচ্ছে তা কিন্তু একেবারেই নয়। আমি এটা খুব ভালো করে বুঝি যে ওর এই যাওয়াটা ওর ক্যারিয়ারের জন্য ভালো, আমি জানি। পুরো ব্যাপারটা ও যেভাবে হ্যান্ডেল করলো, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না ছোট। ঠাম্মি, ঠাম্মি, আমি বেরোবার আগে তুমি আমার সঙ্গে দেখা করবে না? ঠাম্মি, তোমার নীল দাদা কিন্তু চলে যাচ্ছে। দেখো, তোমার সঙ্গে দেখা না করে চলে যেতে কিন্তু তার খারাপ লাগবে। আচ্ছা ঠাম্মি, তুমি আমার উপর এত রাগ করে আছো। আমি তো ভাবলাম তুমি আনন্দ পাবে, তোমার আর কোনো সতীন থাকবে না, তুমি আমার একেশ্বরী হয়ে থাকবে। ও ঠাম্মি,
তোমার মুখ না দেখে চলে যেতে আমার ভালো লাগছে না। আগে তুই বল, তুই তাকে সঙ্গে করে নিয়ে যাবি, তবেই আমার মুখ দেখতে পাবি, নয়তো না। ঠাম্মিকে সামনে রাখিস শাল। ঠাম্মির মতো আমারও তোর মুখ দর্শন করতে ইচ্ছে করছিল না দাদা ভাই। জানি না, তোর দিকে তাকালে খুব রাগ হচ্ছে এখন। লাল প্লিজ, তুই এরম করিস না। তোরা কেউ তো অন্তত আমাকে বোঝ। যে তোকে বুঝতো তাকে তো তুই। লাল প্লিজ, আমাকে এভাবে দুর্বল করে দিস না। দেখ, আমি ভাবতেও পারছি না মেঘ যখন এগুলো জানতে পারবে তখন কিভাবে রিয়াক্ট করবে। যখন ভাবতে পারছিস না তখন তাকে সেই জায়গায় ফেলছিস কেন? দাদাভাই, দাদাভাই জীবন তোকে আরেকটা সুযোগ দিয়েছিল, তুই কিন্তু হেলায় হারাচ্ছিস। তোরা কেউ বুঝতে পারছিস না আমি কেন চলে যাচ্ছি। তুই কাওয়ার্ড দাদা ভাই, তুই তাই পালাচ্ছিস। তুই দায়িত্ব নিবি না বলে পালাচ্ছিস। তুই ভালো হওয়ার প্রমাণ দিবি না তাই তুই পালাচ্ছিস। জেঠুমনি বলতো না তুই এসকেপিস্ট, তুই আবার এসকেপ করছিস দাদা ভাই। আই এম টেলিং ইউ। হয়তো তাই। এখন চল। আমি ওখানে পৌঁছে তোমাদেরকে ফোন করে দেবো। আর আমি একটু ঠিক মতো সেটেল করে যাই, তারপর তোমাদের সকলকে নিয়ে যাব। আমি ঠাম্মিকেও নিয়ে যাব। দেখো, আমি যেভাবে যাচ্ছি তাতে তোমাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি। বিশ্বাস করো, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু এটা ছাড়া উপায় ছিল না। মা, আমি জানি তুমি আমাকে বুঝবে। নীল, আমার তোমাকে সত্যি কিছু বলার নেই। তুমি যেটা করলে সেটা যে আমার উপর শোধ নেবার জন্য করলে এটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। বাকি জীবনটা তুমি আমাকে অপরাধী করে রাখলে। মা, তুমি প্লিজ এভাবে ভেবো না। সেটা ছাড়া আর কি ভাববো বলো? আমি মেঘকে চিনতে ভুল করেছি, মেঘ তাতে কষ্ট পেয়েছে, আমি ওর কাছে মাপ চেয়েছি, কিন্তু তারপরেও না সে আমার কথা শুনলো না তুমি আমার কথা শুনলে। কি অসুবিধা ছিল বলো তো 6টা মাস এক জায়গায় থেকে চেষ্টা করার? তোমাদের মিল হতে তো 6টা দিনও লাগতো না, সেটা তো আমি খুব ভালো করে জানি। কেন হতে দিলে না সেটা? মা, এই কথাগুলো আজকে থাক। তুমি যখন ওখানে আসবে তখন আমরা দুজনে মিলে এর উত্তর খুঁজে নেব। আর আমি তো ছুটি পেলেই চলে আসব। আর গিনি, মিনি, লাল, তোদের সকলকে বলছি, আমি থাকছি না বলে কিন্তু যা খুশি করবি না। তোদের ওপর কিন্তু এখন অনেক দায়িত্ব। আর গিনি, তোর কেসের ডেট পড়লে আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মা, আচ্ছা মা, এদিকে তাকাও। ঠিক আছে, আমি আসছি। এই রে, ভুল হয়ে গেল। মুছবো কেমন করে?
নে তোরা দুজন পেছনে যা, আমি সামনে বসছি। কাকামণি, তোমাদের কারো যাওয়ার দরকার নেই, আমি একা চলে যাব। কেন রে? এটা তো ঠিক হয়ে আছে যে আমি আর লাল তোকে গিয়ে ড্রপ করে দিয়ে আসবো স্টেশনে, হঠাৎ কি হলো তোর? আমি রিকোয়েস্ট করছি কাকামণি। মানে তুই হঠাৎ করে তোর কি এমন হলো যে তুই আমাদের যেতে বারণ করছিস? রাগারাগি করিস না লাল, আমার কথাটা বোঝ। দেখো, তোমরা যদি স্টেশনে যাও, তোমাদের দেখে আমার তখন খারাপ লাগবে, আমি সেই জন্য বলছি। দাদা ভাই তুই এক্স্যাক্টলি কি চাইছিস বলতো? মানে আমাদের সঙ্গে সব সম্পর্ক কি ত্যাগ করে দিতে চাইছিস? তোর যে আমাদের উপর কোনো ফিলিংস নেই এটা আমি লাস্ট 2-3 দিনে বুঝে গেছি। লাল প্লিজ, ছেলে মানুষই করিস না। না না তুই বলে দে, তুই ক্লিয়ারলি বলে দে, আমরা তোকে একেবারেই ডিস্টার্ব করবো না। তুই থাকবি নিজের মতো, ইভেন তো দিল্লির বাড়িতে আমরা কখনো যাব না। লাল 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 শোন, ঠিক আছে দাদা ভাই, ঠিক আছে। তুই রামচন্দ্র, চলে যা বনবাসে। সীতাকে তো নিয়ে যাচ্ছিস না। বনবাসে যাওয়ার আগে সীতাকে ত্যাগ দিয়ে চলে যাচ্ছিস। এবার বোধহয় সীতা যখন যাচ্ছে না তখন এই লক্ষণ তোকে ত্যাগ দিল দাদা ভাই। তুই যা, একা থাক, তুই একা। তুই না, তুই কারোর সঙ্গ ডিজার্ভই করিস না। আরে শোন লাল লাল তুই এগিয়ে যা নীল, এগিয়ে যা। জানিসই তো ও একটু বেশি সেন্টিমেন্টাল। কাকামণি, আমি না কাউকে এক্সপ্লেন করতে পারলাম না, কোনোদিন পারবো কিনা সেটাও জানি না। তোর কাছ থেকে তো আমরা কোনো এক্সপ্লেনেশন দাবি করছি না নীল, আমরা শুধু চাই তুই ভালো থাক, তোরা ভালো থাক। তবে আমি তোকে একটা কথা বলবো নীল, মেঘের সঙ্গে তুই যা করেছিস সেটা আরেকবার ভেবে দেখ। আমার কিন্তু মনে হয় এই যে তুই দিল্লি যাচ্ছিস এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ ছিল ওকে তোর সঙ্গে নিয়ে যাওয়ার, সবার থেকে আলাদা হয়ে দুজনের সঙ্গে থেকে নিজেদেরকে অ্যানালাইজ করার। আমি কিন্তু বলবো নীল, এখনো সময় আছে, এখনো সময় আছে নীল, মেঘকে নিজের কাছে তুই এখনো ডেকে নিতে পারিস। না কাকামণি, মেঘ একটু খোলা বাতাসে শ্বাস নেই, আমি ওকে বড্ড সাফোকেট করে রেখেছি। ও নিজের মতো বাঁচুক একটু। চলি কাকামণি, ভালো থাকো।